আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইফশিতা জামান। টানা 4 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলা। জলাবদ্ধতায় ডুবেছে বন্দরনগরীর অনেক নিচু এলাকা। রাস্তাঘাট ছাপিয়ে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়েছে দোকানপাট, বসতবাড়ি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন মানুষ। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বরিশাল পাড়া, ইসলামপুর সহ প্লাবিত হয়েছে নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটিতে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে ছোট ছোট পাহাড় ধস। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব প্রাথমিক বিদ্যালয়। বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। কক্সবাজারেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। লাইনে পানি ওঠায় বন্ধ ট্রেন চলাচল। মানুষ দেখেন কত কষ্ট করে চলাফেরা করতেছে। এই যে ড্রেনগুলি যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো পানি বর্ষা বাড়িটা হওয়ার সঙ্গে সঙ্গে পানিগুলো ফিরে চলে যেত। 50 বছর আমরা মানুষে দেখে নাই যে পানি উঠছে, অতিরিক্ত পানি এগুলা আমার বয়সেও আমি নিজেও দেখি নাই। সুতরাং আগ্রাবাদের মধ্যে বেশি জলাবদ্ধতা। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। ইফশিতা, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরের সল্ট গোলা এলাকায় কুমারখালী খালের মুখে। এই জায়গাটিতে একটি সমস্যা হয়েছে, গত 3 দিন ধরে সমস্যা ছিল, আজকে অনেকটা কেটে গেছে বা কেটে যাচ্ছে। এটি হচ্ছে এই কুমারখালী খালের মুখে একটি স্লুইস গেট তৈরি করা হচ্ছে চট্টগ্রাম নগরের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প তার আওতায়। এই স্লুইস গেটটি তৈরি করতে গিয়ে এখানে এই কুমারখালী খালের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, যেটি কর্ণফুলী নদীতে চলে যাওয়ার কথা স্বাভাবিকভাবে, সেখানে একটি এই যে বাঁধ দিয়ে সেখানে পাইপ স্থাপন করা হয়, অর্থাৎ পুরো বাঁধের পানি পাইপের মধ্য দিয়ে নিষ্কাশিত হয়ে আসছিল। তো পাইপের মাধ্যমে নিষ্কাশনের কারণে যেহেতু সরু পথ দিয়ে পানি যাচ্ছিল, স্বাভাবিকভাবে পানির নিষ্কাশনের পরিমাণটা কমে যাওয়ার কারণে এই যে 37 নম্বর 38 নম্বর ওয়ার্ডে পানি জমতে থাকে এবং পুরো এলাকা জলমগ্ন হতে থাকে। গত 2 দিন ধরে পানি জমার কারণে গতকালকে এখানে বিএনপির নেতারা, কর্মী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে এই বাঁধটি তারা অপসারণ করে। আপনি দেখছেন যে এই যে স্লুইস গেট দিয়ে এখন পানি যাচ্ছে একেবারে অন্য মাত্রা, অর্থাৎ উঁচু মাত্রা। এটি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই স্লুইস গেটটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ম্যানুয়ালি এটি চলমান রয়েছে, পুরোপুরি চলমান রয়েছে। শুধু এখানে বিদ্যুতের যে সংযোগ, অর্থাৎ অটোমেটিক্যালি চালানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যাওয়ার অপেক্ষায় রয়েছে এবং যে কোনো সময় তারা এই যে বিদ্যুৎ সংযোগ পেলেই তারপরে এই স্লুইস গেটটি তারা অটোমেটিক্যালি চালাতে পারবে এবং এরপর থেকে আশা করছে এই এলাকায় 37, 38 নম্বর ওয়ার্ডে যে জলাবদ্ধতা বা জলমগ্ন হওয়ার যে বিষয়টা, সেটি অনেকটাই কমে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানছিলাম চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে। রাজধানীর পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি আছেন পান্থপথে, সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ইপসিতা, কিছুক্ষণ আগেই এই বন্যা সতর্কীকরণের এখানে একটি ব্রিফ হয়েছে এবং ব্রিফের মাধ্যমে কিন্তু পরবর্তী যেই আশঙ্কা যেগুলো রয়েছে সে সম্পর্কে জানানো হয়েছে এবং গত সামনে যে রয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি মাতারমুহুরী এবং সাঙ্গু নদী, সেটির যে পানি সেটি কিন্তু বিপদসীমার একেবারে উপর থেকে প্রবাহিত রয়েছে এবং বন্যার আশঙ্কা রয়েছে চট্টগ্রাম, ফেনী সহ আরও ওই যে পার্বত্য যে এলাকাগুলো সেখানে রয়েছে এবং তাছাড়া ভূমিধসেরও তারা কিন্তু আশঙ্কা জানিয়েছে। এছাড়া 127টির মতো সমতল পানি স্টেশন রয়েছে, তার ভিতর থেকে প্রায় 69টি স্টেশনই কিন্তু পানি উপর থেকে প্রবাহিত বা ছুঁই অবস্থা, সতর্ক অবস্থা, ছুঁই অবস্থা রয়েছে। এদিকে আরেকটি যে ব্যাপারটি, এই যে আকাশের যে অবস্থা, মেঘলা পরিবেশ,
অতিবৃষ্টি ভারী বৃষ্টি যেটি হচ্ছে সেটি অন্যতম কারণ বঙ্গোপসাগরের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা চরম পর্যায়ে পৌঁছে সেটি মেঘে ঘনীভূত হয়ে পরবর্তীতে এই বৃষ্টি হচ্ছে এবং 24 ঘন্টার ভিতরে ধারণা করা হচ্ছে যে তিস্তা সহ হবিগঞ্জ, লালমনিরহাট এই সকল যেগুলো রয়েছে সেটি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া ভারতের অর্থাৎ উজানের চেরাপুঞ্জি যেখানে সেটিতে কিন্তু 126 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেটির কারণেই সিলেট সহ আরও যে 7টি জেলা রয়েছে সেটি কিন্তু অতি ভারী বৃষ্টি থেকে বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু জানতে পেরেছি যে এই যে বৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা এটি 12 তারিখ পর্যন্ত চলবে এবং 12 তারিখের পরবর্তীতে কিন্তু এই যে বন্যা বা বৃষ্টি, অতিবৃষ্টি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এখন পর্যন্ত রাঙামাটি, বান্দরবন সেখানে যে অবস্থা, সেখানে কিন্তু বন্যা যে পাহাড় ধস সেটির জন্য কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ারও কিন্তু এখান থেকে পরামর্শ দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী পান্থপথে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ মাহমুদ। প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-2 গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে 79 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের সর্বাধিক 8ম গোল লা পুলগার। চূড়ান্ত হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইন আপ। শেষ 8 লড়াইয়ে সর্বোচ্চ 6 দল ইউরোপের। আফ্রিকার মরক্কো ও লাতিনের একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা কাকতালীয়ভাবে এখনও টিকে আছে র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল ও 4 বিশ্ব চ্যাম্পিয়ন। 48 দল থেকে ছিটকে গেছে 40টি। 3 ধাপের লড়াই শেষে শিরোপার রেইসে টিকে আছে আর মাত্র 8 দেশ, যার 6টি ইউরোপের, 1টি করে আফ্রিকা ও লাতিন আমেরিকার। 10 জুলাই ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। গেলবারের হারের প্রতিশোধ এবার নেয়ার হাতছানি অ্যাটলাস লায়ন্সদের। কাতার আসরে যেই সেমিফাইনাল থেকে তাদের বিদায় করেছিল লে ব্লু, হট ফেভারিটদের হারিয়ে এবার সেখানেই জায়গা করে নেয়ার চ্যালেঞ্জ হাকিমি দিয়াজদের। পরদিন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন, যাদের বিপক্ষে শেষ 6 দেখায় একবারও জিততে পারেনি রেড ডেভিলস। অপরাজিত অগ্রযাত্রা আর শতভাগ ক্লিনশিটে এবারও জয়ের দৌড়ে এগিয়ে লা রোহা ফিউরি। ইউরোপিয়ান ব্যাটল দেখা যাবে তৃতীয় কোয়ার্টার ফাইনালেও। দুরন্ত ইংল্যান্ডের প্রতিপক্ষ উড়ন্ত নরওয়ে, যাদের কাছে হেরে শেষ 16 থেকে বিদায় নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লড়াইটা দুদলের 2 তারকা আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনেরও। গোল্ডেন বুটের রেইসে ছুটছেন দুদলের 2 সেরা তারকা। যথারীতি এ পর্বেও শেষ ম্যাচ ডেতে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ 72 বছর পর শেষ 8-এ ওঠা সুইজারল্যান্ড। 2014 বিশ্বকাপের দুদলের শেষ 16 লড়াই এবার মঞ্চস্থ হবে কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর লড়াই আরও জমিয়ে তুলেছে গোল্ডেন বুটের রেইস, যে দৌড়ে সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। খুব একটা পিছিয়ে নেই কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনও। জহির সাগর, চ্যানেল 24। সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল ঘোষণা হবে রায়। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন। টানা 3 দিন শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করা হলো। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির ও ডক্টর শরীফ ভূঁইয়া। এর আগে গেল বছরের 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে।
সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ও রায় নিয়ে ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। আদালত তার সিদ্ধান্ত দিয়েছিল সংবিধানের 4টি সংশোধনীর বিষয়ে, আর বাকিগুলো পরবর্তী সংসদের জন্যে ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পরবর্তী সংসদ আরও যে সমস্ত বক্তব্য পিটিশনারের পক্ষ থেকে করা হয়েছিল সেই পিটিশনারের বক্তব্য অনুযায়ী সেগুলো পরবর্তী সংসদ কর্তৃক গৃহীত হবে মর্মে একটা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করা হয়েছিল। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কমপক্ষে 2টি নির্বাচন। একটি হচ্ছে 1996 সালের নির্বাচন এবং একটি হচ্ছে 2001 সালের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছিল, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছিল। কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত ৫০ সংশোধনী আনা হয়েছিল, যেটা পিটিশনাররা বলেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রাইটের ওই অংশটুকু যেখানে হাইকোর্ট বলেছেন যে সংশোধনীটা যেটা করা হয়েছিল ৫০ সংশোধনী সংবিধানের, এবং সেটা পার্লামেন্টের যে ক্ষমতা আছে, সেটাও আমরা আজকে আদালতকে উল্লেখ করেছি যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। তো সংসদ, কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশে সংবিধানের ইতিপূর্বের বেশ কয়েকটি সংশোধনী যেগুলো বিচার বিভাগে চ্যালেঞ্জ হয়েছে এবং আমাদের বিচার বিভাগ কিন্তু সেই সংশোধনীগুলো বাতিলও করেছে। হাইকোর্ট কিন্তু সংবিধানের ৫০ সংশোধনীর মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। তার মধ্যে একটা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সংবিধানে ফিরিয়ে এনেছে। বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা বলেছি সংশোধনীর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত, সে সমস্ত বিষয়গুলো ওই সংশোধনের মধ্যে আছে। তবে বেসিক যে বিষয়টি আমরা আদালতকে বলেছি যে যেহেতু হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ দিয়েছেন যে সংসদের এই ক্ষমতা আছে এবং আমরা মনে করি সংসদ সার্বভৌম আইন প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সুতরাং আদালতের কাছে যদি মনে হয় ইতিপূর্বে আমাদের দীর্ঘদিনের রায়ের মাধ্যমে স্থাপিত যে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। এর বাইরে আমরা এই 2টা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে অন্যান্য কোনো সংশোধনী যদি সংবিধানে থাকে এবং যদি আদালত মনে করে যে আদালতের এবং দীর্ঘদিনের আমাদের জাজমেন্ট, আমাদের রায় তার সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আদালত সেক্ষেত্রে তার রায় দিতে পারবেন। আর আমরা বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে গণতন্ত্রের জন্য যে মানুষের আকুতি সেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দর্শক, সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ও রায় নিয়ে চলছে ব্রিফিং। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2 বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। সম্প্রতি দেশটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর খুলছে দেশটির শ্রম বাজার। অভিবাসন বিশ্লেষকরা বলছেন কর্মীদের ডাটাবেজ, স্বচ্ছ লেনদেন প্রক্রিয়া ও নিয়ন্ত্রিত অভিবাসন ব্যয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। অন্যদিকে সিন্ডিকেট মুক্ত উন্মুক্ত শ্রম বাজারের প্রত্যাশা রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের। সম্রাট হোসেনের রিপোর্ট। গত 2 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন সাধারণ ঘটনা এই শ্রমবাজারে। ফলে নানা অনিয়মের অভিযোগে 2023 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। সর্বশেষ কলিং ভিসায় দেশটিতে যায় 4.5 লাখ বাংলাদেশি। 2 বছর বন্ধ এই শ্রমবাজার নিয়ে ফের আলোচনা শুরু হয় প্রধানমন্ত্রীর সফরে। দুদেশই সম্মত হয় স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে।
তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কেমন পদক্ষেপ নেওয়া উচিত সরকারের? অভিবাসন বিশ্লেষকরা বলছেন, কর্মীদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর রাখতে হবে সরকারকে। কোন প্রক্রিয়ায় কর্মী যাবে, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা, কত টাকা খরচে তারা যাচ্ছে, তারা কতদিন পর সেই টাকাটা তুলতে পারবে, গিয়ে তারা সবাই কাজ পাবে কিনা, এবং পাশাপাশি আপনার ওখানে যে বিপুল পরিমাণ কর্মী আমাদের রয়েছে অনিয়মিত, যারা নথিন, তাদেরকে আপনি কোন বৈধকরণ প্রক্রিয়া আনতে পারবেন কিনা। মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা দরকার হলে ওখানকার যে নিয়োগকর্তা আছে তাদের মাধ্যমে খোঁজখবরটা নেবে। আমাদের দূতাবাসও সেটা ভেরিফাই করতে পারে যে নিয়োগকর্তারা যা বলছে তাদের ওখানে নেওয়ার জন্য কি কি খরচ লাগতে পারে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিতে হবে দুদেশের সরকারকে। কর্মীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কম খরচে যেমন কর্মীরা যাওয়ার সুযোগ পায়, তেমনি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। কারণ এই ব্যবসায়ীদের কারণেই এখন 1.5 কোটি মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন দেশে কাজ করছে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ না করলে কিন্তু যদি কোন কতিপয় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করে তাহলে কিন্তু শ্রমবাজার কখনো সাস্টেইনেবল হবে না। নেপালের ব্যবসায়ীরা কত রিঙ্গিত করে, কত দিয়া একটা কাজ ওখান থেকে ওরা কিনে ওরা লোক পাঠাচ্ছে। যদি এই জিনিসটা আপনারা বাস্তবসম্মতভাবে জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন বা সরকার জিনিসটা অনুধাবন করে একটা বাস্তব ভিত্তিক অভিবাসন ব্যয় তৈরি করে, আমার মনে হয় এটা উভয়ের জন্য ভালো হবে। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারের নানান দিক পর্যালোচনা করছে সরকার। এই প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের যে এমইউ 2 দেশের সাথে, সেখানে কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেটা 2 দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি করবে, সেই বিষয়ে সম্মত হয়েছে। তো এই কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো সমাধানের পরে আশা করি মালয়েশিয়ার মার্কেটটা ওপেন হবে। শ্রমবাজার নিয়ে চলতি মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ কারিগরি ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমাদের জানাবেন, সেই সাথে হাসপাতালগুলোর কি অবস্থা দেখছেন? গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 4 জন রোগী। এ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগী রয়েছে 19 জন রোগী। আর 24 ঘন্টায় ছাড়পত্র পেয়েছেন 4 জন, যারা বাড়ি ফিরে গিয়েছে। এ নিয়ে এই হাসপাতালে এবছর চিকিৎসা নিয়েছেন 165 জন রোগী। আর হাসপাতালে মৃত্যুবরণ করেছে 1 জন। এ ছিল শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রোগীর চিকিৎসা। এর বাইরেও কিন্তু টঙ্গী জেনারেল হাসপাতালে রোগী রয়েছে। তাছাড়া যে সমস্ত ক্লিনিক কিংবা ক্লিনিকে যে সমস্ত রোগী শনাক্ত হচ্ছে, তারা যারা হাসপাতাল ভর্তি না হচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু এখানে নেই। তো যারা আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দা। আর যে সমস্ত রোগী আমার পেছনে ভর্তি রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন, আসলে বর্ষা মৌসুম শুরু হলেও সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ, পৌরসভার যে সমস্ত মশক নিধনের আসলে কার্যক্রম হওয়া উচিত, সেই ধরনের কিন্তু কার্যক্রম নেই। অর্থাৎ মশক নিধনের কোনো ওষুধ কিন্তু দেওয়া হচ্ছে না, সেটি অভিযোগ করছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন যেটি বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 57টি ওয়ার্ডে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঔষধ কেনা হয়েছে, বিশেষ করে ডেঙ্গু সহ মশক নিধনের জন্য, এবং ওয়ার্ড পর্যায়ে সেই সমস্ত ওষুধও ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত রোগীরা ভর্তি হচ্ছে তাদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নাগরিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুম যেহেতু শুরু হয়ে গেছে, এই জন্য বাসাবাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন সহ জমা পানি নিরসনের জন্য আহ্বান জানিয়েছে। এই ছিল আসলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানছিলাম গাজীপুর থেকে যুক্ত হয়ে।